আমার সঙ্গে পতুবাবুর মানে পতুমেশর আলাপ বলতে গেলে আকস্মিকভাবেই। আমাদের এক বন্ধু সুমিতের মামার বাগান বাড়ি ছিল বারাসাত ছাড়িয়ে গিয়ে বাদুর কাছে। পতুমেশুর বাড়িটি ছিল বাড়ি না বলে বাসস্থান বলাই ভালো, ওই বাগান বাড়ির প্রায় লাগোয়া। মাঝে মাঝেই আমরা বন্ধুরা দল বেঁধে যেতাম ওই বাগানে পিকনিক করতে। কখনো কখনো রাতে থেকেও যেতাম। তাস খেলা হতো, গান বাজনা, কখনো বা অভিনয়ের মহড়াও। সবে 7 দিন হলো চাকরি পেয়েছি স্টেট ব্যাংকে। তারই সেলিব্রেশন করতে বন্ধুদের জোড়াজুড়িতে যাওয়া হয়েছে সেবারে। শনিবার রাতে পৌঁছে খুবই হইচই হয়েছে, সেবারই তখন যাওয়া। সকালে দেরি করে উঠে আমরা শুয়ে বসে আড্ডা মারছি। ব্রেকফাস্ট হয়ে গেছে। এমন সময় চমৎকৃত হয়ে দেখি 3টি মেয়ে আম কুড়াচ্ছে আমবাগানে। তাদের সুন্দরী বলতে যা বোঝায় তা বলা চলে না, তবে প্রত্যেকের মুখে এমন একটি আলগা শ্রী ছিল যেন 3টি হরিণী। বাগানে অনেকই আম গাছ ছিল। আম কুড়োবে কি তারা? আমার বন্ধুরা এবং আমিও। আমাদের সবকটি তরুণ হৃদয় কল্পনার আমেরই সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে মিশিয়ে দিলাম তাদের পায়ের কাছে। দেখি কে কারটা নেয়। জানালার ধারে আমাদের হুল্লোহুড়ি এবং মুগ্ধতা, যে আদৌ অশোভন ছিল না, কুরুচিকরও নয়, তাদের চোখে পড়েছিল। তারা হেসে একটি করে আম নিয়ে ফিরে গেল। হৃদয় নিল না আম নিল তা বুঝতে দিল না। ভালো লাগার মতো মেয়ে তো কতই দেখা যায়, কিন্তু এই 3 বোনের মধ্যে এমন কোনো ব্যাপার ছিল। তাদের তেল মাখানো খোপা, কোমর ছাপানো চুল, মা মাসিদের মতো শাড়ি পরার ধরন এবং তাদের মুখের এক গভীর সৌম্য এবং সম্ভ্রান্ত গ্রাম্যতা আমাদের সকলকেই একসঙ্গে মুগ্ধ করে ফেলল। কলকাতার সুন্দরীদের মধ্যে আজকাল কোনো রকম ফেরি চোখে পড়ে না। সকলেই একরকম করে শাড়ি পরে, কেউই চুলে তেল দেয় না। শাড়ির চেয়ে সালোয়ার কামিজ বেশি পরে। কেউ কেউ আমাদের মতোই ট্রাউজার্স আর জিন্স পরে, ওপরে পাঞ্জাবি। যাই হোক, আমরা ওই রকম আনসফিস্টিকেটেড পিওর গ্রাম্য সুন্দরী এর আগে কখনো দেখিনি, তাই সত্যি শোকাহত হয়ে পড়েছিলাম ওরা চলে যাওয়ায়। সুমিত বাজার করে ফিরল, সব শুনে বলল, তোদের তো অবস্থা রীতিমতো খারাপ দেখছি। ইডিয়েটস, কখনো কেউ প্রেমে পড়ে এই অলমোস্ট 21st সেঞ্চুরিতেও? প্রদীপ বলল বুকে হাত দিয়ে, শুধু প্রেম নয়, মাসোস প্রেম। একটা হিললে কর ভাই আমাদের, নইলে তোদের পুকুরে আমরা 3জন মিলে একসঙ্গে গলায় কলসি বেঁধে ডুববো আর সুইসাইড নোটে লিখে রেখে যাব, তুই এর জন্য দায়ী। ইয়েস সুমিত সেন। আমাদের মধ্যে 4র্থ জন সুহদ। সুহদের বিয়ে হয়েছিল গত শীতে, সুমিতের পিস্তুত বোনের সঙ্গে রেজিস্ট্রি করে। সুমিত বলল, ভাবনা কি, আমি মাসিমাকে বলছি, যা ভালো রান্না করেন না মাসিমা, শুটকি মাছ, কাউ ঠাট্টা, ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তারপরে তোমাদের হিজ হিজ হুজ হুজ করে এলাম। প্রদীপ বলল, গড় গড় করে তো বলে গেলি, কিন্তু ওগুলো কি জিনিস রে? চাইনিজ ডিশ নাকি? ধ্যাত, ওগুলো বাঙাল রান্না, পদ্মাপাড়ের নয়, একেবারে চাটগার। বিজাতীয় রান্নায় যদি খেতে হয় তাহলে কিন্তু বাঙালদেরই, বুঝেছিস? কোথায় লাগে থাইল্যান্ডের বা চাইনিজ ডিশ? সুমিত গিয়ে উজ্জ্বলকে ডেকে নিয়ে এলো। মেয়ে 3টির দাদা, চমৎকার ছেলে, আমাদেরই সমবয়সী, লম্বা চওড়া সপ্রতিভ, কথায় একটু চাটগায়া টান আছে শুধু। বলল আগামী সোমবার ভিলাইতে যাচ্ছে ট্রেনিংয়ে। একটু পরেই উজ্জ্বলের বাবা এলেন, সুমিতের পতুমেশো। সেদিন থেকে আমাদেরও পতুমেশু। ভারী ভোলে ভালা মানুষ, হাতে মস্ত একটি পেতলের জামবাটি, কুচকুচে কালো টাক নাড়িয়ে। পতুমেশো সুমিতকে বললেন, এই যে বাবা, তোমার মাসিমা পাঠিয়ে দিলেন। কি মেশো মশাই? শিঙ্গির মাছের চচ্চড়ি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে জম্পেশ করে রেঁধেছেন তোমাদেরই জন্য। শুটকি মাছও পাঠিয়ে দিচ্ছি, বম্বে ডাক, মনে হবে মাংস, এখনো একটু বাকি আছে। উনি চলে গেলেন।
সুমিত বলেছিল, ভারী ভালো মানুষ রে, যখনই আসি তখন কত কী করেন, অথচ সম্পূর্ণ বিনা স্বার্থে। এমন মানুষ আজকাল বেশি চোখে পড়ে না। মনে আছে উজ্জ্বলের ছোট 3 বোনের কথা, দীপিতা, ঈশিতা আর ইস্পিতা। বলাই বাহুল্য, বছর 4 কেটে গেছে তারপরে। ওদের একজনকেও আমাদের মধ্যে কেউই বিয়ে করেনি, কারণ কোনো অবকাশের মেঘলা দুপুরে ঝিরিঝিরি হাওয়া যৌবনের সুখময় রোমান্টিকতায় পৃথিবীর সব যুবতীকেই বিয়ে করতে ইচ্ছে হয়, সব যুবকেরই। কিন্তু সেসব ম্যাথিক্যাল ঘটনা 50 বছর আগে ঘটত, এখন মানুষের মন ঘন্টায় ঘন্টায় পাল্টায়। এখনকার দিনের যুবকেরা, মেয়ের বাবার অবস্থা, মেয়ের চাকরি, কি পাবে কি পাবে না, এসব দেখে আদৌ এগায় না। খবরের কাগজের সম্পাদকের দপ্তরে জহর, ব্রত আর সতীর বিরুদ্ধে জ্বালাময়ী ভাষায় চিঠি লিখে পাঠ্যপাঠ্যি কলাম নিয়ে হামলে পড়েন সব শিক্ষিত ছেলেই কিংবা শিক্ষিত ছেলের বাবা মায়েরা। না, আমি অথবা প্রদীপ অথবা সুমিত, আমরা কেউই বিয়ে করিনি দীপিতা, ঈশিতা বা ইপ্সিতাকে। প্রদীপ ও সুমিত বিয়ে করেছে বড়লোকের মেয়েদের, দেখতেও মন্দ নয় দুজনে, দুজনই MA পাস। প্রদীপ মারুতি গাড়ি পেয়েছে, সুমিত ব্যবসা। সুমিত এবং পতুমেশুর অনুরোধে উজ্জ্বলের জন্য আমাদের একটি মেয়ে দেখে দিতে হয়েছিল। দেখেছিল অনেকেই, আমারটাই বিধে গেল। আমাদের পাড়ার ফুচকুদা ভারী কেওটা লোক, প্রতি শুক্রবারই তার বাড়িতে পার্টি লেগে থাকে। পুলিশের কর্তা থেকে সহজের কেউক্যাটা লোকেদের মোৎসব লেগে যায়। বছরের মধ্যে ফুচকুদা 3 বার সপরিবারে বাইরে বেড়াতে যান। ব্যবসাটা যে ওদের কিসের তা কেউই জানে না। উনি বলেন অর্ডার সাপ্লাইয়ের, তবে ভালো অর্গানাইজেশন আছে বলে মনে হয়, কারণ নিজেকে খাটতে হয় না একটুও। বিনা পরিশ্রমে এমন রবরবা এক স্মাগলিং ছাড়া অন্য কিছুতে হতে পারে বলে মনে হয় না। পাড়ার লোকেরা তাই বলে। এমনিতে পাড়ার লোকেদের সঙ্গে ব্যবহার ভালো। তার স্ত্রী নমিতাদি খুবই মিশুকে, কথায় কথায় 32 পাটি দাঁত বের করে এমনভাবে হাসেন যে ভয় হয় সে দাঁত যে কোনো সময় খুলে পড়ে যাবে। কেউ হয়তো কখনো বলেছিল যে দাঁত বার করে হাসলে সুন্দরী দেখায়। তারপর থেকেই তার এই হাসির রোগ। রোগটি বছর 4-5-এর। এই বয়সেও সুইমিং, জগিং আর যোগব্যায়াম করে নিজের মেয়ে শাসার মতো তরুণী রেখেছেন নিজেকে। কিন্তু কোন বয়সে যে কোন সৌন্দর্য মানানসই, এবং এ দেশটা যে এখনো আমেরিকা হয়ে ওঠেনি, এই কথাটি বোধহয় তার স্পোকেন ইংলিশ শেখা মাথায় ঢোকে না। উজ্জ্বলের বিয়েতে ঘটকালি করাটাই কাল হয়েছিল আমার, ভাবলেই এত খারাপ লাগে। না না, ডিভোর্স নয়। প্রথম এসো মানুষটি এত কষ্ট করেছেন সারাটা জীবন। মেয়েরাও প্রত্যেকেই শ্রীময়ী এবং শিক্ষিতা, তবুও টাকা ছাড়া যে আজকাল বিয়ে হওয়া ভারী মুশকিল। তাই উজ্জ্বলই ছিল প্রথমেশ্বর একমাত্র ভরসা। উজ্জ্বল যদি পায়ে ভালো করে দাঁড়ায় এবং তার স্ত্রী মন্দ বুদ্ধির না হয়, তাহলে উজ্জ্বল একাই 3 বোনকে বিয়ে দিতে পারবে ভালো করে। উজ্জ্বল যদি বউ নিয়ে আলাদাও থাকতে চায় থাকুক না, সেখানেও যদি দীপিতাকে রাখে, তাহলেও উজ্জ্বল কোনো ভালো বন্ধু বান্ধব তাকে বিয়ে করবে। টাকাই তো সব নয়, এখনো তো ব্যতিক্রম কিছু আছে। তাই সকলকেই প্রথমেশু বলতেন ছেলের জন্য ভালো মেয়ে খুঁজতে। ফুচকুদা আর নমিতা বৌদিদের বাড়ি ছেলেবেলায় সরস্বতী আর দুর্গাপুজোর চাঁদা আনতে যেতাম। তখন ওদের মেয়ে শাসা আর ছেলে চকো খুবই ছোট ছিল। এই হঠাৎ রবরবাও তখনও হয়নি। এখন দেখি শাসা বারান্দাতে ম্যাক্সি বা জিন্স পরে দাঁড়িয়ে থাকে, হাত নাড়িয়ে ইংরেজিতে কথা বলে। ইংরেজি যেন তার মাতৃভাষা, বাংলা একটা গণ্য করার মতো ভাষাই নয়। এ ভাষায় শুধু কেরানি আর মাছওয়ালারাই কথা বলে, এমন একটা ভাব। এরও আর এক রোগ হয়েছে 32টি পাটি বের করে হাসার মতো। কি হলো? কথায় কথায় ও মাই গড, মাই গুডনেস ইত্যাদি ছিটকে বেরোয়। ডাউটফুল প্যারেন্টদের মানুষেরা চিরদিনই বিশেষ বিশেষ সময়ে
বিশেষ বিশেষ ফায়দা উঠিয়েছে। তাদের সুন্দর ফিগারের স্ত্রীদের ভাঙিয়ে খেতেও তাদের বিবেকে বাঁধেনি। কিন্তু দেশ স্বাধীন হওয়ার 40 বছর কেটে যাওয়ার পর এই বিলিটেড মেম সাহেবদের ভাড়ামো যে কোনো রুচি শিক্ষিত ইংরেজি জানা মানুষের চোখেও অত্যন্ত বিরক্তিকর ঠেকে। তবে ফুচকুদার টাকা আছে এবং শাসা একই মেয়ে, এবং উজ্জ্বলের বাবারও ইচ্ছে ছিল যে উজ্জ্বল শক্ত খুঁটি পাক তার শ্বশুরের মধ্যে। প্রথমেশও সদংশজাত মানুষ, ছেলের বিয়েতে 1 পয়সাও নেবেন না এবং মেয়েদের বিয়েতেও দেবেন না। এটা তার ধনুক ভাঙা পণ। যারা গরু ছাগলের মতো ছেলে মেয়ে বেচা কেনা করে, সেগুলোকে প্রথমেশও মানুষ বলেই গণ্য করেন না। কি করে যে কি হলো জানি না, ফুচকুদাকে উজ্জ্বলের কথাটা বলতেই উনি বিশেষ গা না করে বললেন, দেখি আগে ছেলে কেমন, পরিবার কেমন, ঝপ করে কি মেয়ের বিয়ে দেওয়া যায়। আমার কাছে প্রথমেশর ঠিকানাটি নেবার পরই একেবারে চুপ মেরে গেলেন। খবর পেলাম যখন বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের 20 দিন বাকি। ফুচকুদা তার চাপরাশিকে দিয়ে বিয়ে চিঠি পাঠালেন। 1 লাইন খামে লিখে, বুঝতেই পারছ কি ঝামেলার মধ্যে আছি, আশা চাই। শাসা এবং উজ্জ্বলের বিয়ের সময়ই ফুচকুদার বাড়িতেই প্রথমেশও ঈশিতা, দীপিকা এবং ইপ্সিতার সঙ্গে দেখা হয়েছিল। সুমিতের সঙ্গে তো বটেই। প্রথমেশও ফুচকুদার দুহাত জড়িয়ে ধরে বলেছিলেন, আমার ছেলেকে আপনার হাতে সঁপে দিলাম, দেখবেন আমি বড় অভাগা, দুর্বল এবং গরিব তো বটেই, আমার ছেলেকে যেন হারাতে না হয়। ওই আমার এবং আমার 3 মেয়েটির আশা ভরসা। ফুচকুদা তাচ্ছিল্যের গলায় বললেন, ন্যাকামি ছাড়ুন তো, আপনার ছেলে কি শিশু নাকি যে আমি জাদু করে রেখে দেব? তাছাড়া করবই বা কেন? আমার কি নিজের ছেলে নেই? টক তো আছেই। প্রথমেশও কিরকম যেন আহত চোখে আস্তে আস্তে ফুচকুদার হাতটা ছেড়ে দিলেন। আমার খুব খারাপ লেগেছিল। আমার মা বলতেন, কখনো বিয়ের ঘটকালিতে আর দাম্পত্য কলহে থাকবি না, পরে দেখবি মিছিমিছি দুপক্ষের কাছেই শত্রু হয়ে উঠেছিস। বউ ভাতে ফুচকুদা তো বটেই, প্রথমেশও আমাকে নেমন্তন্ন করেননি। একটু অবাকই হয়েছিলাম। বলতে গেলে ঘটক হলাম আমি। আর পরে প্রথমেশও একটি চিঠি লিখেছিলেন ইনল্যান্ড লেটারে, পরম কল্যাণিয়াসু বাবা শুভ্র, অত্যন্ত লজ্জার সঙ্গে জানাইতেছি, তোমাকে উজ্জ্বলের বৌভাতে নেমন্তন্ন করতে পারিলাম না, অথচ তুমি এই বিবাহের ঘটক। কেন পারিলাম না তাহা পরে কখনো সাক্ষাতে জানাইব। এক্ষণে লিখিবার অসুবিধা আছে। ভালো থাকিও, একদিন আসিও। তোমার মাসিমা তোমার কথা বলিতেছিলেন, প্রায়ই বলেন, নির্ভয়ে আসিও। আমার কোনো কন্যাকেই তোমার স্কন্ধারূঢ় করিব না। আমার কোনো কন্যাই অরক্ষণীয়া হইয়াছে এমনও নহে। তাছাড়া তাহারা নিজেরাই নিজেদের দায় লইতে সক্ষম। ইতি প্রথমেশো। তারপর বহুদিন প্রথমেশর বা সুমিতের আর কোনো খবর রাখি না। ওদের মামা বাড়ির বাগানেও যাওয়া হয়নি। মাঝে আমাকে ডালটনগঞ্জে বদলি করে দিয়েছিল। সেখানে একটি অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা হয়েছিল। চাকরি যাওয়ারই উপক্রম হয়েছিল প্রায়। তারপর বোম্বেতে ট্রেনিংয়ে গেলাম, ফিরে ব্যাঙ্গালোরে। কলকাতায় যখন থাকতাম তখন 2-1 বার দেখেছিলাম উজ্জ্বল ফুচকুদাদের বাড়িতে আছে। বারান্দাতে দেখতে পেতাম। বেড়াতে এসেছে সম্ভবত। একবার মায়ের কাছে শুনলাম যে উজ্জ্বল পারাদীপ না হালদিয়া না ডিগবয় কোথায় যেন ট্রান্সফার হয়েছে। আমার এখনো বিয়ে হয়ে ওঠেনি। আমার পরের বোন সোমা গো ধরেছে যে নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করবে না। বিয়ে ওর অবশ্য ঠিকই হয়ে আছে। শৌরিন ডাক্তার, প্রায়ই আসে আমাদের বাড়িতে। সোমার নিজের পায়ে দাঁড়াতে এখনো বছরখানেক বাকি। মায়ের ইচ্ছা নয় যে আমি সোমার আগে বিয়ে করি। অবশ্য আমার কাউকে পছন্দ নেই, পছন্দ করার সময়ও নেই। মেয়েরাও বোধহয় সাধারণভাবে আমাকে অপছন্দ করে।
এক রবিবার সুমিতদের বাড়িতে গেছি। সুহদ, প্রদীপ সকলে এসেছিল। সুমিত ছুটির দিনে 10টা অবধি ঘুমায়। সকালে ওর ঘরে বিছানার ওপর বসে গুলতানি মারছি, এমন সময় সুমিত বলল, যার ছলে ভুলেই গেছিলাম শুভ্র, তোর নামে একটা চিঠি এসেছে আমার কাছে কেয়ারে পতুমেশ্বর কাছ থেকে। সুহদ সুমিতের বিছানাতে পায়ের ওপর পা তুলে আনন্দবাজারের পাকা ফরফরিয়ে পড়ছিল। এ কথা শুনে হঠাৎ বলল, আমাকে লক্ষ্য করে দেখ, এবার তোর ঘাড়টি মটকালো বলে ঘাড় খালি যে রাখে তারই মরণ। যে ভদ্রলোকের নিজের কাঁধে 3টি অনুরা কন্যা, তিনি তোমার মতো ব্যাচেলারের ঘাড় ভাঙবেন না তো কে ভাঙবেন বেচারি, আর না ভেঙে করবেনই বা কি? সকলেই ঝুঁকে পড়ে দেখতে গেল চিঠিটি একসঙ্গে। মধ্যে দিয়ে কাগজটাই ছিঁড়ে গেল। আমি ওদের দেখালাম, চিঠির ওপরে পার্সোনাল লেখা। ওরা বলল সরি। বাদু, 24 পরগনা, 15/8/88। পরম কল্যাণীয় শ্রীমান শুভ্র বসু, কেয়ার অফ শ্রীমান সুমিত চট্টোপাধ্যায়, 1 দেশপ্রিয় পার্ক ওয়েস্ট, কলকাতা 700019। বাবা শুভ্র, পুজোর বৌভাতে তোমাকে নেমন্ত্রণ করি নাই, এবং সে কারণে বৌভাতের পরে তোমাকে একটি পত্র লিখিয়াছিলাম। সেই পত্রে কহিয়াছিলাম তোমাকে পরে জানাইব। এক্ষণে জানাই যে পুজোর শ্বশুর মহাশয় আমাকে বারণ করিয়াছিলেন। কহিয়াছিলেন যে পাড়ায় তার বিশেষ সম্মান আছে, পাড়ার লোক বলিতে 1000 মানুষকে বলিতে হইবে, তেমন সামর্থ্য কি আপনার আছে? আমি কহিয়াছিলাম, কিন্তু শুভ্রই যে এই বিবাহের মূলে, তিনি কর্ণপাত করেন নাই। যে কারণে আজ তোমাকে পত্র লিখিতেছি তাহা অতি করুণ, এমনকি তাহা তোমার বিশ্বাসযোগ্য নাও হইতে পারে, কিন্তু আমি একথা তুমি বই আর কাউকে বলিতে পারিতেছি না। বাবা, এ যে বড়ই লজ্জার কথা, বাবা হইয়া নিজ পুত্র সম্বন্ধে এইরূপ কথা বলিবাই কি করি আমি পারি? আমারও আমার স্ত্রীর প্রাণাধিক উজো, তাহার 3 ভগিনীর নয়নের মণি উজোদা হারাইয়া গিয়াছে। না না, অন্যরূপ ভাবিও না, হারাইয়া গিয়াছে অর্থাৎ চুরি হইয়া গিয়াছে। সে প্রথমে দুর্গাপুরে জয়েন করিয়াছিল, বিবাহের 6 মাস পর্যন্ত অনিয়মিতভাবে একা আসিত। তাহার পর রাজর কেল্লাতে বদলি হইয়া চলিয়া যাইবার পরে মাঝে মাঝে চিঠি লিখিত এবং টাকাও পাঠাইত। তাহার পর হইতে আর কোনো সংবাদ জানি না। সে যে কোথায় রহিয়াছে, কেমন করে রহিয়াছে, গত দীর্ঘ 2 বছরে তাহার কিছুই জানি না। তাহার দুর্গাপুরস্থ এক বন্ধু চিঠি লিখিয়া জানাইয়াছিল যে সে সস্ত্রীক বিদেশে বেড়াইতে গিয়াছে এবং ফিরিয়াও রাজর কেল্লা ভিলাতে চলিয়া যাইবে। তাহাকে ট্রান্সফার করা হইয়াছে, পদমর্যাদাও বৃদ্ধি পাইয়াছে। আমার পুত্রবধূ শাসাও গত 2.5 বছর আমাকে বা তাহার শ্বশুরমাতাকে একটি পত্রও লেখে নাই। প্রিপেইড টেলিগ্রাম পর্যন্ত করিয়াছি, উত্তর পাই নাই। অদ্য হইতে 1.5 বছর পূর্বে আমার বেয়াই মশাইয়ের নিকট নিরুপায় হইয়া একদিন গিয়া তাহার পায়ে পড়িয়া আমার পুত্রের বিশদ সংবাদ প্রার্থনা করি। এমন সময় আমি উজোর কণ্ঠস্বরও শুনিতে পাই দোতলাতে। কিন্তু ফুচকুবাবু বলেন, পতুবাবু, আপনার ছেলে মনে করুন চুরি হইয়া গিয়াছে, শিশুকালেও চুরি হইয়া যাইতে পারিত। সে শিশুকালের অপহৃত না হইয়া ভরা যৌবনে হইয়াছে। আপনি গাত্রোত্থান করুন, আপনার পুত্রের সঙ্গে দেখা হওয়া সম্ভব নহে। উজ্জ্বল এখন আর আপনার পুত্র নহে, সে আমার জামাতা হইয়াছে এবং ইহাই থাকিবে। ভবিষ্যতে আর কখনোই তাহার খোঁজ করিবার চেষ্টা করিবেন না, এবং যত শীঘ্র সম্ভব আপনি এই স্থান ত্যাগ করিয়া যান। আমি সংযম হারাইয়াছিলাম, বলিয়াছিলাম, জানোয়ার, তোমাকে আমি গলা টিপিয়া হত্যা করিব। ফুচকুবাবুর দারোয়ান আর কুকুর আমাকে প্রায় ছিঁড়িয়া ফেলিয়াছিল। পেছনের গ্যারেজে আমাকে বলপূর্বক লইয়া গিয়া বন্ধ ভ্যানে চাপাইয়া
সাদার্ন অ্যাভিনিউর নির্জন স্থানে ধাক্কা মারিয়া ফেলিয়া দেওয়া হয়। আমার চশমাটি ভাঙিয়া বাম চোখের নিচে অনেকখানি কাটিয়া যায়। তুমি ভাবিতে পারো যে এইসব কষ্ট কল্পিত ঘটনা। বিশ্বাস করিও, ইহার এক বর্ণও মিথ্যা নহে। ধাক্কা মারিয়া পথে ফেলিবার পূর্বে আমাকে এই বলিয়া শাসানো হইয়াছে যে আমি ভবিষ্যতে আবারও আসিলে পুলিশে কেস দিয়া আমাকে চোর প্রতিপন্ন করিয়া ৩ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইবে। আমি আর যাই নাই। আমার বেয়াই প্রতাপশালী ব্যক্তি এবং দুষ্টু ব্যক্তি, তাহার পক্ষে সবকিছুই সম্ভব। ক্ষমতা যদি দুষ্টজনের কুক্ষিগত হয়, তাহার রূপ হয় প্রলয়ঙ্কারী। এতদিন জানিতাম যে কন্যার পিতারাই নিগৃহীত হন। পুত্রের পিতাদের ভাগ্য যে ঐরূপ ব্যবহার ঘটে, তাহা বাবা আগে জানিতাম না। তুমি শুটকি মাছ খাইতে ভালোবাসো। যেই দিন আসিবে তাহার কয়দিন পূর্বে একটি পোস্টকার্ড ফেলিয়া দিও। তোমার মাসিমা তোমার নিমিত্তে শুটকি মাছ রাঁধিয়া রাখিবেন। অপেক্ষা করিবার আর বেশি সময় নেই। যথাশীঘ্র আসিও। এই অসহায় সম্বলহীন বৃদ্ধের অপরাধ নিজ গুণে মার্জনা করিও। ইতি আশীর্বাদক, পতঞ্জলি রায়। স্তব্ধ হয়ে আমি চিঠিটি ওদের দিকে এগিয়ে দিলাম। সুমিত জোরে জোরে পড়ল, যাতে সবাই শুনতে পারে। চিঠি পড়া শেষ হলে প্রদীপ বলল, কি কেলো বলো তো? সুহদ বলল, এ তো আজকাল হরদমই হচ্ছে, জানিস না? ছেলে বা মেয়ের বাবার মধ্যে যে বেশি ইনফ্লুয়েন্সিয়াল, সেই পাবলিক বা প্রাইভেট সেক্টরের বড় সাহেবদের বলে নিজের জামাইকে বা ছেলেকে বা পুত্রবধূকে সেখানে ট্রান্সফার করিয়ে দিচ্ছেন। এমন জায়গায় করাচ্ছেন যাতে জামাইয়ের বা পুত্রবধূ চুরি হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মেয়েরা হয়তো বাঁধছে না শাশুড়ির সঙ্গে, জামাইদেরকে এর্নাকুলামে ট্রান্সফার করে, যায় বা সেখানে গাটের কড়ি খরচা করে বউয়ের সঙ্গে ঝগড়া করতে যা। বছরে কতবার পারবে যেতে? আর গেলেও কোমরের ব্যথা চিকিৎসা করাবে আগে, না ঝগড়া করবে? সুমিত বলল, আবার ধর বাড়িতে প্রবলেম, পুত্রবধূ বড় ত্যান্ডা ম্যান্ডাই করছে, এদিকে পঙ্গু শ্বশুর, খিটখিটে শাশুড়ি। যেই জানা গেল পুত্রবধূর বাবা জামাইকে ট্রান্সফার করবার তালে আছেন, তখনই দেন আরো বড় মুরব্বির ধারে ট্রান্সফারের পথে কাটা বসিয়ে। কত লোক টাকা বানিয়ে নিচ্ছে আজকাল এই করে। বলিস কি রে? হ্যাঁ রে, যার এলেম আছে সে সমুদ্রের ঢেউ গুনতে গেলেও টাকা বানায়। এলেম কি আর চারটিখানি কথা? প্রদীপ বলল, তা ট্রান্সফার করলেও জানা যাবে না কোথায় ট্রান্সফার করলো? ওপর মহলে জানা থাকলে তবেই এরকম ট্রান্সফার করানো সম্ভব। আর প্রথম এসো অতি সাধারণ মানুষ, জনবল অর্থবল কিছুই নেই, তার পক্ষে ছেলের কোনো কলিগ টলিগকে না জানা থাকলে কোথায় ট্রান্সফার হলো তা জানবেনই বা কী করে? তাছাড়া বড় সাহেব অপারেটর, রিসিপশনিস্ট বা এরিয়া ম্যানেজারকে টিপেও তো রাখতে পারেন। তাদের ঠকাচ্ছেটাকে? আমি বললাম, তা ঠিক। প্রতিষ্ঠিত শিক্ষিত বন্ধুরা পতুমেশ্বর এই চিঠি গ্রাহ্যের মধ্যেই আনল না। দেখে একটু ব্যথিত হলাম আমি। ওরা একাডেমিক ডিসকাশন করেই নিজের কর্তব্য শেষ করল। সুমিতি একমাত্র বলল, তোকে লিখেছে পার্সোনাল চিঠি, তুই দেখে আয়। টাকা পয়সা কিছু দিতে গেলে চাঁদা তুলে দেওয়া যাবে খন। সুমিত চান করে তৈরি হলে ওরা সবাই টিটুর বাড়ির ভিডিও দেখতে গেল। ওখানেই খাওয়া দাওয়া করবে। টিটুর বৌদি নেমন্তন্ন করেছেন। চা খেয়ে বললাম, আমি কিন্তু উঠছি। অ্যামেডিয়াস আমি দেখেছি, বৌদিকে বলিস কিছু মনে না করতে, চমৎকার ছবি, দেখে আনন্দ পাবি। সুমিতদের বাড়ির বাইরে বেরিয়ে মোটরসাইকেলটা স্টার্ট করতেই ইঞ্জিনে ভটভট শব্দটা যেন অ্যাম্পলিফায়ারের শতগুণে বেড়ে উঠে আমার কানের মধ্যে ঢুকে ভটভট করে উঠল। আমি সোজা চললাম বাদুর দিকে। পতুমেশো প্রায় অন্ধকার ঘরে শুয়ে শুয়ে কথা বলছিলেন। এখন বিছানা থেকে উঠতে পারেন না, কিছু করতেও পারেন না, করার মতোও নেই।
শুধু ভাবতে পারেন, যে যুগে ভালো মানুষই এবং সারল্যের মধ্যে মূর্খমি এ দুটি হয় না, সেই যুগে পতুমেশর মতো ভালো মানুষ যে কি করে জন্মান তা ভাবাই যায় না। বাড়ি ছিল চিটাগাংয়ে, পাহাড়, সমুদ্র, সামুদ্রিক পাখি আর শুটকি মাছের দেশে। শিশুকালে একবার কক্সবাজারেও গিয়েছিলেন, সেসব এখন স্মৃতি। পার্টিশনের সময় ওর বয়স 12, আজ 15ই আগস্ট 56 হলো। নেহেরু সাহেব আর জিন্না সাহেব দুই দেশের প্রধানমন্ত্রিত্বের গদিতে আসীন হবার মুহূর্তেই বিনা মেঘে বজ্রপাতের মতো দেশভাগের খড়গ পড়েছিল তাদের মাথায়। প্রথমে উদ্বাস্ত হয়ে গিয়েছিলেন আসামে, সেখান থেকেও তল্লি গুটিয়ে আসতে হলো বাঙালি জাতির শেষ অবলম্বন এবং ক্ষয়িষ্ণু কলকাতাতে। তখন তার বয়স 45। বাঙালির চরিত্র যে কী প্রকার খারাপ হতে পারে তা নিয়ে পতুবাবুর কোনো রকম ক্ষোভ ছিল না কোনোদিনই। উনি নিজস্ব সমস্যাগুলো নিয়ে এতই নুস ছিলেন যে সমাজ, যুগ, দেশ, কাল, কংগ্রেস, সিপিএম, জনমোর্চার রাজীব গান্ধী অথবা কিমি কাটকার মতো কোনো কিছু সম্বন্ধেই দেশের কোটি কোটি সাধারণ মানুষের মতো ওর বিন্দুমাত্র আগ্রহ ছিল না। আপাতত কোনো ক্রমে ওর উজোকে ফিরে পেলেই উনি হাতে চাঁদ পেতে পারেন। বেদেরা বা আন্তরাষ্ট্রীয় কোনো ছেলে পাচারকারী দলও তাকে ধরেনি। পরম দুর্বিপাকের মধ্যে থেকেও তিনি ছেলে মেয়েদের পড়াশোনা ঠিকই চালিয়ে গিয়েছিলেন। মেয়েরাও ভালোই ছিল পড়াশোনায়, কিন্তু ব্রিলিয়ান্ট ছিল উজ্জ্বল। আসামে থাকার সময় আসাম সরকারের বৃত্তি পেয়ে পড়েছিল। কলকাতাতে পতুবাবুর বাদুর কাছাকাছি বস্তির মতো আস্তানাতে থেকেও উজো ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে। ফার্স্ট হয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায়। অত বড় কোম্পানি তাকে ডেকে চাকরি দেয়। এই বাজারে কজন ছেলেকে ডেকে চাকরি দেয় কে? ছোট 3 বোনের বড় আদরের দাদা, দুঃখিনী মায়ের বড় গর্বের ধন এই উজ্জ্বল পতুমেশর উজো। সুমিতের বড় মামার বাগান বাড়ির পাশ দিয়ে এলাম আমি, বাইকের গতি কমিয়ে। অনেকদিন আসিনি এদিকে। বড় শ্রীহীন হয়ে গেছে পুরো এলাকাটি। গাছপালা তো নেই, নতুন নতুন রং ঢঙের নানা ধাঁচের বাড়ি উঠেছে। আর বেড়েছে মানুষ এবং যানবাহন। পাখির ডাক শোনা যায় না, কর্কশ চিৎকার। আম গাছেরও বেশিরভাগ নেই। সুমিতের কাছেই শুনেছিলাম যে পতুমেশর ব্যবসা ফেল করেছে। কোনোদিনও পতুমেশো যোগ্য ছিলেন না। তাছাড়া ওই লাইনে বাঙালিও খুব কম ছিলেন। ওর ব্যবসা বড় রকম ধাক্কা খাওয়াতে বাঙালি প্রায় নিশ্চিহ্নই হয়ে গেল ওই লাইন থেকে। এখন কোনো ব্যবসায়ী হয়তো বাঙালির জন্যে নয়, অথচ ব্যবসা না করলে এই জাতটা ভিখারির দল আর বেশ্যার দলই থেকে যাবে। কোনো পথও খোলা নেই, একমাত্র ব্যবসায়ী একে বাঁচাতে পারে। এ বড় সংকটময় মুহূর্ত। পতুমেশর বাড়িটাও চেনা যায় না। টিনের চালের পাকা দেওয়ালের বাড়ির একদিকে ছাদের টিন উড়ে গেছে। পেঁপে গাছে দাঁড়কাক ডাকছে খা খা করে। মনে হচ্ছে সব বুঝি সত্যি খেয়ে নেবে। দীপিতা পুকুর থেকে নিয়ে উঠে পুকুর পাড়ে টিউবওয়েল থেকে জল তুলে ভেজা শাড়িতে ভেজা চুলে কোমরে জলের ঘড়া তুলে নিয়ে আসছিল। প্রথমে আমি ওকে চিনতে পারিনি, ও আমাকেও পারেনি। কোথায় গেছে সেই ঢলঢলে রূপ? হতভাগ হয়ে আমি ভাবছিলাম, দারিদ্র যেখান দিয়ে হাঁটে তার দুপাশ বড় নোংরা করে দিয়ে যায়। আমি মুখ নামিয়ে বললাম, পতুমেশো। দীপিতা বলল, আসছি আমি। বলেই ভেতরে গিয়ে জামা পরে শাড়ি বদলে এলো। জামাটাও ছেঁড়া, শাড়িটারও একই অবস্থা। বলল, বাবা অসুস্থ, আপনার কথা বলেছি, ভেতরে আসুন। ভেতরে না গেলেই পারতাম। 5 ইঞ্চি সিমেন্টের দেওয়ালের প্রায় জলহীন ঘর। উপরে টিনের ছাদ, তেতে আগুন হয়ে আছে। পতুমেশো একটি তক্তপোষের ওপরে অতি মলিন বিছানায় শুয়ে আছেন, একটি নোংরা তেল চিটচিটে বালিশের ওপর মাথা রেখে।
চেনাই যাচ্ছে না। দড়ির মতো শক্ত হয়ে গেছে শরীর। মাসিমা একটি ভাঙা টিনের চেয়ার পেতে দিলেন বিছানার পাশে। বললেন, কেমন আছো শুভ্র? আমার নাম যে শুভ্র, এই কথাটিতে মনে হয় বড় লজ্জা হলো আমার। এই ঘরে, এই বিছানাতে, এই মানুষের সামনে শুভ্রতার চেয়ে বড় ভ্রষ্টতা আর কিছুই হয় না। আমি ডাকলাম, প্রতুম এসো। তারপরে বললাম, কি হয়েছে মাসিমা ওর? প্রতুম এসে চোখ খুললেন হঠাৎই ভীষণ উত্তেজিতভাবে। এদিক ওদিক কাকে যেন খুঁজলেন। কেউ যেন সামনে এসে দাঁড়িয়েছে তার মাথার কাছে। তারপর আমাকে দেখে হাত চেপে ধরলেন। বুকের ওপর ধরে রইলেন হাতটা অনেকক্ষণ। ও তুমি? নিরাশ গলায় বললেন উনি। তারপরই চোখ বুজে ফেললেন। বললাম, প্রতুম এসো, আমি এসেছি, আমাকে সব খুলে বলুন। আর কি বলবো, তোমার ফুচকুদা মানে উজ্জ্বলের শ্বশুর একটা বাজে ইতর মানুষ। উনি চক্রান্ত করে, পদে পদে চক্রান্ত করে আমার ছেলেকে কেড়ে নিয়েছেন। আরও ফিরে আসবে না। কোথায় যে রয়েছে তাও জানি না। টাটার চাকরি ছাড়িয়ে দুর্গাপুরে ঢুকিয়েছিলেন। তারপর দেখতে দেখতে ছেলে আমার দূরে সরে যেতে লাগলো। শেষে চুরি হয়ে গেল শুভ্র। ছেলে চুরি হলো। আমি বললাম, দোষ শুধু আমাদের পাড়ার ফুচকুদাকে দিয়ে কি হবে? আপনার এত ভালো ছেলে উজ্জ্বল কি ইচ্ছা করলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারতো না? পারতো না যে, এ কথা আমি বিশ্বাস করি না। না, ও পারে না। ও সত্যিই পারে না, বিশ্বাস করো। ওর হাত পা বাঁধা। ফুচকুর লোক পোস্ট অফিস পর্যন্ত আছে। উজ্জ্বল তার মা বোনদের কাছে যে চিঠি লেখে, সেগুলো দত্তদের হাতে চলে যায়। প্রতুম এসে বললেন, জানো শুভ্র, মাঝে মাঝে কি মনে হয় এখন জানো? টেরোরিজম ইজ অনলি ওয়ে আউট। খবরের কাগজ পড়ো না, এছাড়া আর কোনো উপায় নেই। আপনার কি হয়েছে প্রতুম এসো? জিজ্ঞেস করো না। আমার পেটে ও গলায় ক্যান্সার, বড় যন্ত্রণা হয় শুভ্র। কিন্তু যখনই দীপিতা, ঈশিতা আর ইস্পিতার মুখে চেয়ে দেখি, তখনই তাদের মনের যন্ত্রণা অন্য সব যন্ত্রণাকে ডুবিয়ে দেয়। বড় যন্ত্রণা হয় শুভ্র। ফুচকুদাকে গিয়ে কিছু বলতে হবে? মাথা খারাপ। ভগবানের কাছে তো বটেই, মানুষের কাছেও মাথা নোয়ানো যায়, কিন্তু ওই মানুষটা মনুষ্যত্বের জীব নয়। তার কাছে যেন মৃত্যুর ক্ষণেও মাথা না নোয়াতে হয়। তো কি করব? তোমার তো অনেক জানাশোনা আছে, যদি ভিলাই স্টিল এস্টেটে খোঁজ নিতে পারো। নেব, আমি বললাম তো নেব। উজ্জ্বল কি ওখানেই আছে? জানি না, চেষ্টা করে দেখো জানতে পারো কি না। উজ্জ্বলের চিঠি না হয় আসছে না, উজ্জ্বল নিজেও কি একদিনের জন্য আসতে পারে না? আমার মনে হয় পারে না। তোমার ফুচকুদাকে তুমি চেনো না? কি জানি। এমন সময় দীপিতা এলো, হাতে এক কাপ চা নিয়ে। বলল, চা খান। ওর সঙ্গে চোখাচোখি হলো। আমার মনে হলো আমি শিক্ষিত, উপার্জনক্ষম যুবক। আমার শিক্ষা আমাকে কিছু কর্তব্য দায়িত্ব দিয়েছে, দেওয়াটা উচিত অন্তত, যে কারণে আমার শিক্ষা নিয়ে আমি গর্বিত। দীপিতা তখনও দাঁড়িয়েছিল। আমি বললাম, প্রতুম এসো, আমি দীপিতাকে চাইতে এসেছি। কথাটা বলে ফেলেই ন্যায্য কারণে নিজের সম্বন্ধে আমি গর্বিত হলাম। প্রতুম এসো চোখ মুখ দুটো ঘোলাটে দেখালো। বললেন, ভাড়া নেবে করাতের জন্যে। আমি মুখ নামিয়ে নিলাম। কি হলো বলো? আমি বললাম, আমি দীপিতাকে বিয়ে করতে চাই। বিয়ে? দীপিতা? আমি দীপিতার মুখের দিকে তাকালাম। তার মুখে না হাসি, না কান্না, না লজ্জা, না বিস্ময় ফুটে রইল, চাঁদিয়াল ঘুড়ির মুখের ভাবের মতো। দীপিতা চলে গেল ঘর থেকে। আমি বললাম, ঈশিতা আর ইস্পিতা কোথায়? ওরা অফিস করে, অফিসে গেছে। কি অফিস? জিজ্ঞেস করি না শুভ্র, আমি ভয়ে জিজ্ঞেস করি না। রোজ সকালে ডাল ভাত, আলু সেদ্ধ আর কচু সেদ্ধ খেয়ে চলে যাই দুখানি এক্সারসাইজ বুক বই নিয়ে। ফিরতে ফিরতে 7টা-8টা বাজে। কত টাকা পাই জানি না। দৈনিক তাদের মাকে দুজনে মিলে 50 টাকা করে দেয়।
ওদের সঙ্গে দেখা হবে না তাহলে? হতে পারে, ওরা যেখানে দেখা দেয়। ওরা কোথায় আমি তা জানি না শুভ্র। আমি দীপিতাকে চাই। সম্মানের সাথে চাও। তাকে সম্মানের সঙ্গে গ্রহণ করতে পারবে তো শুভ্র? বিশ্বাস করো, দোষ ঈশিতা ইস্পিতারও নয়, দোষ আমার। দোষ সেই নেতাদের যারা আমাকে সম্পূর্ণ বিনা দোষেই রাতারাতি উদ্বাস্ত করেছিল দুবার। আমি বললাম, পারবো, পারবো মেসোমশাই। আমার গলা ধরে এসেছিল। উঠে পড়ে হেড গিয়ারটা হাতে নিয়ে বললাম, আমি আবার আসবো, কিন্তু আমি দীপিতাকে চাই। আবার যেদিন আসবো সেদিন যেন ঈশিতার ইস্পিতা বাড়ি থাকে, পোস্টকার্ড ফেলে আসবো। প্রথম এসে চুপ করে থাকলেন, হাতটা তুললেন। কার উদ্দেশ্যে জানি না। পরদিন ভোরে চায়ের সঙ্গে খবরের কাগজ খুলেই দেখি গলায় দড়ি দিয়ে 2 বোন আত্মহত্যা করেছে। ঈশিতা আর ইস্পিতা 2 বোন। চা পড়ে গেল খবরের কাগজে। আমি সোজা ফুচকুদার বাড়ি গেলাম। তিনি তখন প্রাতকালীন ভ্রমণ শেষে যোগব্যায়াম করছিলেন। একতলার বসার ঘরে ঘণ্টাখানিক বসে থাকার পরে চটি ফটফটিয়ে নিচে নামলেন তিনি। বললেন, পুলিশের কোনো বড় সাহেবকে বলতে বলছো তো? না, আমি আপনার কাছে জবাবদিহি চাইতে এসেছি। জবাবদিহি আমার কাছে? মুখ সামলে কথা বলো হে বাবু মশাই। বাবু মশাই কথাটা বোধহয় অবাঙালি ব্যবসাদারদের কাছ থেকে শেখা। আপনিও মুখ সামলে কথা বলবেন। আপনি একটি ইতর জানোয়ার। উজ্জ্বলকে এরকম করে ওর পরিবার থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন কেন আপনি? আপনার মনে নেই প্রথম এসো অনুনয় করে আপনাকে কি বলেছিলেন? হ্যাঁ, তুমি বিয়ে করলে তুমিও বুঝবে। যে পুরুষ যে নারীর স্তনে যখন মুখ রাখে সে তখন তার মানে মানে মাটির স্তনে মুখ রাখলে মায়ের, স্ত্রীর স্তনে মুখ রাখলে স্ত্রীর, রক্ষিতার স্তনে মুখ রাখলে তার। উজ্জ্বল এখন শাসার। বেটা যদি বাপ মায়ের খোঁজ না রাখে সেই দায় কি আমার? ফুচকুদা, দেখো ছোকরা, আমাকে ভয় দেখিও না। তেলা পোকা ছাড়া আর কোনো কিছুকে আমি ভয় পাই না। এই 2টি নিষ্পাপ মেয়েকে হত্যার জন্য আপনিই দায়ী। নিষ্পাপ? তুমি শুতে চাইলে কালই শুইয়ে দিতাম। এখন আর। এই ইতরের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। চলে এলাম ওখান থেকে। ভাবলাম মোটর সাইকেল নিয়ে আমি তক্ষুনি যাই, কিন্তু কি করব গিয়ে? আমি এমন ঘনিষ্ঠ নই যে ওরা শোকে সান্ত্বনা পাবে। এই শোক এতই গভীর, এতই তীব্র যে আমি গেলে তীব্রই হবেন শুধু ওরা। তাই আমাদের পাশের বাড়ির ভোনটেকে ডেকে মোটর সাইকেলটা দিলাম। দীপিতার নামে একটা চিঠি দিয়ে চিঠিতে 1000 টাকা পাঠালাম। ভোনটেকে বললাম, পোস্টমার্টেমের পর কোথায় দেওয়া হবে তা জেনে সেখান থেকে আমাকে একটা ফোন করে দিতে বলবে, আর দাহর বন্দোবস্ত সব করতে বলো। উজ্জ্বল এসেছে কিনা তাও জানাতে বললাম। ভোনটে ফোন করলো 2টোর সময়। বলল, আজ যে রবিবার, দাহ হবে না। পোস্টমার্টেম হবে কাল। দাহ হতে হতে কাল। কি করব? চলে আয়। দীপিতা কি বলল? চিঠিটা পড়ল, টাকাটা ফেরত দিয়েছে। বলল, পরে চিঠি লিখবে তোমাকে শুভ্রদা। প্রথম এসো কি করছেন রে? কেমন আছেন? শুয়ে শুয়ে গীতা পাঠ করছেন। মাসিমা? কাঁদছেন না? 2 চোখে আগুন। ছোট 2 বোনকে নাকি প্রতি শনিবার দল বেঁধে লোক দেখতে এসেছিল গত 1.5 বছরে। রসগোল্লা সিঙ্গারা খেয়ে নিয়েছে, গান শুনেছে, চুল দেখেছে, পায়ের নখ দেখেছে, পছন্দও করেছিল সব দলই। শুধু দাড়ির জন্যই বিয়ে হয়নি কোথাও। প্রত্যেকেরই ভালো দাড়ি ছিল। বলিস কি রে, পশ্চিমবঙ্গেও এরকম হয়? এসব তো উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ুতে। সব জায়গাতেই হয় শুভ্রতা। সব জায়গাতেই নোংরা। ওপরে শুধু একটি সাদা চাদর পাতা। ডেড বডির ওপরে যেমন পাতা থাকে। তোমার নামটা এবার পাল্টে ফেলো। হাই টাইম। তোমার নামটার মধ্যে কেমন একটা ভণ্ডামি ভণ্ডামি গন্ধ আছে। এই দেশে ও নাম অচল। ফোনটা নামিয়ে রেখে দিলাম আমি। পরদিন অফিস থেকে ছুটি নিয়ে
ভন্টেকে সঙ্গে নিয়ে বাদুতে গেলাম। ভন্টে জার্নালিজমে পাশ করে বসে আছে, চাকরি নেই, কোনো বাঙালি ছেলেরই চাকরি নেই। বাদুতে পৌঁছে দেখি উজ্জ্বল। মাসিমা মেসোমশাইয়ের পায়ের কাছে বসে হাউমাউ করে কাঁদছে। বলল, অসুস্থ ছিল 4 দিন। গতকাল খবরের কাগজে শেষ পর্যন্ত খবরটা পড়ে তারপরে এলো। 3-4 দিন কোনো ফোন ধরতে পারেনি। কলিগেরা এলে মিথ্যা কথা বলে ফিরিয়ে দিয়েছে। দুপুরে এক বন্ধুর বাড়ি নেমন্তন্ন ছিল। শাসা যেতে মানা করেছিল, নিজেরও শরীর খারাপ, এই অছিলাতে যায়নি। সেখানে গিয়ে দেখি সকলে আলোচনা করছে ঈশিতা ইস্পিতাকে নিয়ে। কাগজটা চেয়ে একবার দেখি, সোজা নিচে নেমে ট্যাক্সি নিয়ে বাড়ি পৌঁছে টাকা পয়সা চেকবুক নিয়ে ট্রেন ধরে এই আসছি। ফুচকু চৌধুরীর মেয়ে, তার নাতি, তার দেওয়া চাকর, সব কিছুর সঙ্গে আমি আর সম্পর্ক রাখবো না। তার আগে আমি আমার বোনদের সৎকার করে নেই, তারপর ওই লোকটার কি করি তোমরা দেখো। চাকরি ছাড়বি কেন দাদা? দীপিতা বলল আতঙ্কিত গলায়। চাকরির অভাব কি আমার? বাইরের কত জায়গা থেকে অফার পেয়েছি, শুধু ওই লোকটার জন্য। আমার শ্বশুর কি কুক্ষণে যে শুভ্র, এখানেই চাকরি পাবো 1 মাসে, ও নিয়ে তুই ভাবিস না। বিদেশে যাবার কথা ভাবছিলাম এই নোংরামির জন্য। বড় নোংরা, বড় লোক চারিদিকে। আমার আবারও মনে হলো আমার নামটা বড় লজ্জার। পোস্টমর্টেম শেষ হবে বিকেলে, তারপরে দাহ হবে। আমি বললাম, আমি ঘুরে আসছি, সময় মতোই ফিরব। মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে ভোল্টে বলল, শালাকে কি করা যায় বলতো, শালার বড় বার বেড়েছে। আমি বললাম, ফুচকুদা কিন্তু ফট করে কাঠমান্ডু বা অন্য কোথাও চলে যেতে পারে। কাঠমান্ডু ওর ফেভারিট স্পট, হয়তো স্মাগলিংয়ের কানেকশন আছে। ভন্টে বলল, প্রাণে মারলে হবে না, সারা জীবন পঙ্গু করে রাখতেই হবে। শালার কত টাকার গরম আর ধূর্তমি বেড়েছে দেখাই যাক। বস্তার মধ্যে ভরে রাবারের রড দিয়ে পিটিয়ে পিটিয়ে তুলোধুনো করবো ওকে, হাড়গোড় ভেঙে দেব। শারীরিক কষ্ট কাকে বলে, খিদে কাকে বলে তা ওকে জানতে হবে। মৃত্যুর কাছাকাছি যেতে কেমন লাগে তাও ওর চোখ দুটো খুলে নেব। ওকে 15 দিন গুম করে রাখতে হবে। কত পুলিশ, কত বড় লোক ওর জানা আছে, তারপরে দেখি। কোর্ট কাচারি করলে হতো না? আমি বললাম, হতো, কিন্তু কাজকলা দেখাতো ও। আইন তো তামাশা মাত্র, যার কাছে পয়সা আছে সে সেই তামাশা দেখাতে পারে। আমি ভেবেছিলাম প্রথম এসো বোধহয় ঠিকই বলেছিলেন, টেরোরিজম টেরোরিজম, টেরোরিজম ইজ অনলি ওয়ে আউট। ফুচকুদার বাড়ি যখন পৌঁছালাম তখন বেয়ারা বলল, সাহেব এখনই বেরোবেন? ঠিক আছে, আমরা তো শুতে আসিনি, একটা কথা বলেই চলে যাব। ভন্টে বলল, অত্যন্ত উত্তেজিত এবং মুখ ভর্তি পান জর্দা নিয়ে। সিঁড়ি দিয়ে নেমে এসে ফুচকুদা বললেন, কি ব্যাপার, আবার কি? আপনার মেয়ে শাসা এবং নাতির প্রোটেকশনের বন্দোবস্ত করুন। আমরা বাদু থেকে এসেছি, সেখানের লোক প্রচণ্ড ক্ষেপে আছে আপনাদের ওপরে। আপনার এখানের বাড়ি জ্বালিয়ে দিতে পারে। ঠিকানা চাইছিল, আমরা দেইনি। কি আর কি হচ্ছে? আমার মেয়ে কোথায় বলো তো? বোনটে বলল, কেন ভিলাইতে? আপনি কি ভাবছেন নিজেদের সময় নষ্ট করে আমরা আপনার সঙ্গে আমরাগাছি করতে এসেছি? আমরা সত্যি বলছি না মিথ্যে বলছি টেলিফোন করেই জানতে পারবেন। ও আইসি, নাম্বারটা দেব ভিলাইয়ের? ভন্টে বলল, না, ঠিক আছে। ফুচকুদা একটু চমকে উঠে বললেন। আমি বললাম, ফুচকুদা, আপনার কিন্তু একবার বাদুতে যাওয়া দরকার। উজ্জ্বল এসেছে। উজ্জ্বল কোথায়? বাদুতে। আসবে না? দুটো বোন একসঙ্গে মর্গে পড়ছে। উজ্জ্বল, ও মাই গড। হ্যাঁ উজ্জ্বল। বোনটে বলল, শুভ্রতা যাই বলুক, খবরদার আপনি কখনো যাবেন না। ওখানকার লোক জ্যান্ত আপনার চামড়া ছাড়িয়ে বেগুনের মতো ঝলসে যাবে। দেখুন ওরা এখানেও আসে কি না। ডেসপারেট ছেলে আছে সব ওখানে, কিছুকে কেয়ার করে না। ওরা ওরা কেন? আমি আমার লাইফে কারোর কোনো ক্ষতি করিনি।
আমার ভীষণ হাসি পেল এ কথা শুনে। বললাম, জীবনে একজন মানুষের কি ভালো করেছেন পুচকুদা? একজনের ভালো হলে আপনি কি একটুও খুশি হয়েছেন আজ অবধি? কোনোদিন কি এক মুহূর্তের জন্য হলেও কারো মঙ্গল কামনা করেছেন? পুচকুদা চোখ মিচকে যেন কিছুই বুঝতে পারেননি এমনভাবে বললেন, মানে? এটা ওর আরেকটা কায়দা। গোলমালে পড়লে উত্তর দেবার জন্য সময়ের প্রয়োজন হলেই পুচকুদার সামনে মানে মানে করে যান। ছেলেবেলা থেকেই দেখছি। আমি বললাম, আপনার মুখে আপনার চরিত্রের মানসিকতার ছাপ পড়েছে, গভীরভাবেই পড়ে গেছে। আপনার মুখোশের দাগগুলো প্রকট হয়ে উঠেছে। আপনার মুখের দিকে চাইলেই পরিষ্কার বোঝা যায় আপনি কি প্রকৃতির মানুষ। তারপর বললাম, আমরা চলি। যেতে নেই, এসো। ভন্টে মোটরসাইকেল চালাচ্ছিল, আমাকে বাড়িতে নামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি বললাম, ওখানেই ফিরে চল। হু হু করে গরম হাওয়া লাগছিল চোখে মুখে, পিচ লাগছিল রাস্তার। ভন্টের পেছনে বসে আমার মনে হচ্ছিল, পুচকুদার লোমহীন বুকটা কেটে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে হৃদয় যেখানে থাকা সেখানে নেই, একটা ঘিনঘিনে ব্যাঙ বসে আছে। তার চোখ দুটোর গর্তে ম্যানহোলে থিকথিকে নোংরা। জোরে মোটরসাইকেল ছুটছিল। আমি ভাবছিলাম, পুচকুদার ওপরে না হয় প্রতিশোধ নেওয়া গেল। যারা দলে দলে সিঙ্গারার রসগোল্লা খেয়ে গত 1.5 বছর প্রতি শনিবার রবিবার ঈশিতা আর ইস্পিতাকে অপমান করে গেল, তাদের শাস্তি দেব কি করে? খোঁজ নিলে হয়তো দেখা যাবে তাদের মধ্যে আমার, সুমিতের কিংবা সুহদের, প্রদীপের, এমনকি ভন্টের আত্মীয় বন্ধুরাও আছে। ভন্টে বোধহয় ঠিকই বলেছে। যে সাদা চাদরটা দিয়ে ঢাকা আছে সমস্ত দেশ, সেই চাদরটাকেই সরাতে হবে। সেটাই তবে উৎসে গিয়ে প্রতিকার। আমার নিজের নামটা সত্যিই বড় লজ্জাকর।